আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ এই দেশেরই অতি সাধারণ একজন নাগরিক এবং আমি একজন রাষ্ট্রের মালিক। এদেশের ৯৫% জনগোষ্ঠী অতি সাধারণ, আমিও একজন সাধারণ নাগরিক। আমি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য, একজন রাজনৈতিক কর্মী এবং বাংলাদেশ কংগ্রেসের একজন কর্মী। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা অতি সাধারণ নাগরিক। আমরাই জানি রাষ্ট্রের বর্তমান যে প্রত্যেকটা স্তরে ক্ষত বিক্ষত অবস্থা, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ। তার ভিতরে রাষ্ট্রে যা চলছে, চারিদিকে তাকালে একটা চারিদিকে তাকালে মানে কোনো দিকে আমরা দেখতে পাই না একটা স্বস্তির নিঃশ্বাস। আমরা শুধু দেখতে পাচ্ছি নৈরাজ্য, মিথ্যা, আর মিথ্যার উপরে বসবাস করে বিদেশি দালালরা এই দেশে বসে এই দেশটিকে সর্বনাশে সর্বচূড়ায় বসেছে। তার মাধ্যমে এই দেশের বিদেশি দালালদের যে দৌরাত্ম্য, উদ্ধত্ত, যার কারণে যে আমাদের যারা ৪৭ থেকে ৭১ পর্যন্ত আমাদেরকে শোষণ, লুটতরাজ এবং নৈরাজ্য, হত্যা, ধর্ষণ এবং ৭১-এর ৩০ লক্ষ শহীদ, ২-৩ লক্ষ মা বোনদের ইজ্জত এবং আমাদের সেই বাংলাদেশটাকে ৭১ সালে একেবারে মাটির সাথে মিশিয়েছিল তাদের কর্তা ব্যক্তিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার ভিতরে আমি দেখলাম নগদী দালাল। এই নগদী দালাল সাম্রাজ্যবাদের দালাল, এই নগদী দালাল পাকিস্তানি প্রেতাত্মারা, যারা এই বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন এবং বাংলাদেশে বিচরণ করে বেড়াচ্ছে পাকিস্তানি প্রেতাত্মারা। তাদের এই দোসরদের বর্তমানে ঔদ্ধত্যপূর্ণ এবং সাথে যোগ করেছে সাম্রাজ্যবাদের দালাল, আমেরিকানদের নগদী দালাল। নগদী দালাল বলতে এরা নগদ অর্থের বিনিময়ে দালালি করে। আজ বাংলাদেশে যে মিডিয়া যে মুঠে কুলুপ এঁটে বসে আছে, এমনি এমনি বসে আছে নাই। দুইটা কারণ থাকতে পারে। একটি কারণ হলো ওরও নগদী দালাল, রাষ্ট্রের ভিতরে সত্যিকার সংবাদগুলি তারা প্রকাশ করছে না। দ্বিতীয়টি হলো মব ভায়োলেন্স নামে দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা এবং এই দেশকে যারা সর্বনাশ করছে কে, তারা হলো তাদের দালাল অথবা এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের প্রেতাত্মারা। তারা রাষ্ট্র এবং দেশপ্রেম বুঝে না। রাষ্ট্র গুল্লি মারুক, নগদে যা পাই লুটে নিই, লুটতরাজ করতে থাকি। বাংলাদেশ হলো লুটতরাজ, চাঁদাবাজ, দালালদের চারণভূমি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি একজন অতি ক্ষুদ্র মানুষ এবং অতি সাধারণ মানুষ। বিগত 10 বছর যাবৎ আপনাদের মাঝে আসি। আমি আমার জন্য কিছু চাই না, চাইলেও আমার কোনো অন্যায় হবে না। আজ দেশের 90% জনগণ অত্যন্ত কঠিন অবস্থার ভিতরে দিনাতিপাত করছে। তার ভিতরে আমিও তো বাদ যাই না। আমিও তো রাষ্ট্রের একজন মালিক এবং আমি একজন রাজনৈতিক কর্মী। আমার হৃদয়ে ধারণ করি আমার বাংলাদেশকে, আমি ধারণ করি মুক্তিযুদ্ধকে, আমি ধারণ করি স্বাধীনতাকে, আমি ধারণ করি আমার লাল সবুজের পতাকাকে, আমি ধারণ করি আমার মায়ের ভাষা, মাতৃভাষাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 বছরে একটি গোষ্ঠী ধর্মের লেবাসে এবং কি সাম্রাজ্যবাদের দালালরা জেকে বসেছে। তারা আমাদের সংবিধান পতাকাকে পদদলিত করা এবং রাষ্ট্রের জনগণকে সর্বনাশ করা আর চারণভূমি বানিয়ে বাংলাদেশে এই জনতা সেই জনতা, আমি বলি বেহুদা জনতার সৃষ্টি করে রাষ্ট্রের সর্বস্তরে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর মহানগর যাকে যেখানে অপদস্থ ছাড়া কিছুই না।
অথচ রাষ্ট্রের 1 বছর আজকে থেকে বেশি হয়ে গেল, 13-14 মাস চলছে, রাষ্ট্রের উন্নয়নে এখন পর্যন্ত একটি মাত্র কর্মকাণ্ড আমরা দেখছি না। আমরা দেখছি শুধু কি ঐক্যমত্য কমিশন নামীয় একটি খেলা। এই আমরা অশিক্ষিত যেহেতু আমাদেরকে মূলার খেলা, এটা অতীতে অনেকে দেখিয়েছে, কিন্তু বিগত 5ই আগস্টের পর যে মূলার খেলা, যে মূলা দেখানো হচ্ছে, যে ধরনের আলোচনা করে পায়ের উপরে পা তুলে দিয়ে যে কমিশন নামীয় যে ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে, এরা সবগুলো এনজিও কর্মী, এরা পাউন্ড ডলার বিদেশি কোটি কোটি টাকা নিয়ে তারা চলতো, তারা ফিরতো, কিন্তু কেউ জনগণের জন্য, কেউ রাষ্ট্রে বাংলাদেশের এই উন্নয়ন বিভিন্ন এনজিও করে, কিন্তু রাষ্ট্রের ন্যূনতম কোনো উন্নয়ন করা তো দূরের কথা, তাদের আবার পরিবাররা থাকে বিদেশে রাজপ্রাসাদে, আর এই দেশটাকে বানিয়েছে বিদেশিদের গোলাম। তাই তো আমেরিকার মতো, যে আমেরিকা আমার 71-এ মুক্তিযুদ্ধের 7ম নবর পাঠিয়েছিল, যে আমেরিকার কারণে রাষ্ট্রদ্রব্য আমাদের দেশ থেকে জাহাজ ফিরিয়ে নিয়ে গিয়ে রাষ্ট্রে আমাদের দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল, সেই আমেরিকানরা সামলারা, যে আমেরিকানদের কাজ হলো আমাদের মতো তৃতীয় বিশ্ব, এবং যেখানে তাদের স্বার্থ হাসিল হবে না সেখানে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া, এবং তাদেরও কিন্তু আবার বিভিন্ন রাষ্ট্র আছে দালাল, তার ভিতরে 1 নম্বর দালাল হলো পাকিস্তান। তারা পাকিস্তানের উৎপাদন বলতে কোনো কিছু নেই, একমাত্র সন্ত্রাস উৎপাদন। তারাও বাংলাদেশে ভরে গেছে আনাচে কানাচে, এবং শোনা যাচ্ছে আমাদের বিভিন্ন এলাকাতে, আমাদের চট্টগ্রাম থেকে শুরু করা সিলেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আস্তানা গেড়ে বসেছে। আবার আস্তানা গেড়ে বসেছে আমেরিকানরা। এই সাদা চামড়ারা মুস্কি মুস্কি করে হাসে, কিন্তু তাদের হাসি তারা গালিও দেয় না, তারা শুধু শুনে আর হাসে। এমন হাসি হাসে, হাসতে গেলে যেন মুক্ত জ্বরে। এই হাসির ভিতরে, প্রত্যেকটা হাসির ভিতরে থাকে তাদের হলো কুলক্ষণ। তারা একমাত্র, এবং তাদের মতো বর্ণবাদী, এবং তারা তাদেরকে ছাড়া আর কিছুই বুঝে না, তাদের স্বার্থ ছাড়া। যাই হোক, বর্তমান বাংলাদেশে দেখছি যে আমেরিকান সৈন্যরা আমাদের রাষ্ট্রে ঘুর ঘুর করছে, আর পাকিস্তানি পাইক্কাদের যে গোয়েন্দা সংস্থা শুরু করা, এবং তারা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রেতাত্মারা আজ হাসছে, টকশোতে আসছে, স্বাধীনতা মানে না, সংবিধান মানে না, ধর্মের কি নিয়ে রাজনীতি করছে। যতগুলি ধর্মীয় রাজনৈতিক দল আছে, যত গোষ্ঠী আছে, ধর্মীয় লেবাসে ওদেরকে চেনা যায় না, এদেরকে চেনা যায় না, কিন্তু বিভিন্ন জায়গায় কোনো তাদের ট্রেড লাইসেন্স নাই, কিন্তু অনেক প্রচুর টাকা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ এবং এত সুন্দর ডেকোরেশন করে তারা অফিস করেছে, কিন্তু সে অফিসের কোনো নাম নেই, কিন্তু সেখানে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে এই হলো সামগ্রিক অবস্থা। আমি যেটা বলতে চাচ্ছি, আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমি বাংলাদেশের নাগরিক, আমার আজ 3 বেলা আহার তো দূরের কথা, সর্বকিছু আজ বিচ্ছিন্ন। একটা জায়গায় সুবিধা আছে, সেটা হলো আইন ব্যবসা। আইন ব্যবসা এখন আইনজ্ঞদের ভালোই চলতেছে। কারণ হচ্ছে কি, একটা কথাই আছে, যখন রাষ্ট্রের ভিতরে হানাহানি, মারামারি, নৈরাজ্য, খুন খারাপি এবং বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি হবে, তখনই কিন্তু মানুষ কেস করবে, মামলা করবে, এই করবে সেই করবে, আদালতে করাবে, তখনই আইনজ্ঞ দরকার। ওই জায়গায় আইনজ্ঞদের ব্যবসাটা হয়তো এখন আরেকটু অনেক ভালো চলছে। সে আইন বিচারালয়গুলি কিন্তু পুরোপুরি জনগণের জন্য নিরাপদ নয়, কিন্তু আইন ব্যবসা ভালো চলছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যে নৈরাজ্য করছে বাংলাদেশে, তা মানুষ মামলা, কোর্ট কাচারি এগুলা বহু অংশে বেড়ে গিয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকারের উত্থান হতে পারে, পতন হতে পারে। অতীতে স্বাধীনতার পর
বহু সরকার উত্থান হয়েছে, পতন হয়েছে, এবং রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্রের প্রেসিডেন্টও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং 15ই আগস্ট 75 সনে বঙ্গবন্ধুর জাতির জনক শেখ মুজিবুর রহমান তার পূর্বর পরিবার সহ হত্যা হয়েছে। এখন আপনারা বলতে পারেন আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আমি কি আওয়ামী লীগ করি? আর আওয়ামী লীগ কেন করতে হবে? রাজনৈতিক দলগুলি যদি মৌলিক বিষয়গুলিকে ঐক্যমত হতে পারে এবং ঐক্যমত হয়ে যার যার আদর্শ নিয়ে যদি রাজনীতি করে, আর রাজনীতি হলো রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, আদর্শ ভিন্ন থাকুক, উদ্দেশ্য তো একটাই। আর তাহলে যে আমাদের যে মৌলিক বিষয়গুলি আছে সেই ঐক্যমত হয়ে রাজনীতি করুন না। ঠিক আছে, আপনি ধর্মীয় রাজনীতি করবেন, করুন, কিন্তু ধর্মকে দিয়ে মিথ্যা কথা বলেন না, ধর্মকে দিয়ে উগ্রবাদী সৃষ্টি করেন না, তাহলে রাষ্ট্র খুব শান্তি থাকবে। আপনি গণতান্ত্রিকভাবে আপনি নির্বাচনে যান। আমার মদিনা কি জানি সনদ নিয়ে আমার বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হওয়ার যাবে না, হবে না, হতে পারে না। এটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই বাংলাদেশের হাজার বৎসরের ইতিহাস, কৃষ্টি, কালচার সবকিছুই ভিন্ন। এটি গণতান্ত্রিক বাংলাদেশে থাকবে এবং ধর্ম নিরপেক্ষ থাকবে, এবং ধর্ম নিরপেক্ষ বা এবং জাতীয়তা এইগুলিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এখানে আমাদের সমস্ত সাম্য বলেন, মানবাধিকার বলেন, সব কিছুই এখানে চলে আসে। এই তাই ধর্ম নিয়ে ব্যবসা করে একমাত্র সম্ভব এই স্বাধীন সার্ব বাংলাদেশে। তার একটি মাত্র কারণ, এই দেশে এখনো 90% উপরে আমরা এখনো অশিক্ষিত। আমি নিজেও অশিক্ষিত, কারণ সত্যিকার আমাদের শিক্ষা জ্ঞান হয় নাই। আমার শিক্ষার আলোয় আমি আলোকিত হতে পারি নাই। এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে আমাদেরকে এই রাষ্ট্রটিকে বিপর্যস্ত করছে, আর তারা ভিন দেশের দালালি করছে। তার ভিতরে অনেক খ্যাতি সম্পন্ন শক্তিশালী পণ্ডিতরাও দালালি করে এই দেশে আমার দেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের রক্তের দাগ শুকায়নি যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে সৈন্য, জাহাজ এবং কি যুদ্ধ জাহাজ পর্যন্ত এই দেশে এনে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এরা। কারণ আমার স্বাধীন বাংলাদেশটি বিক্রি করে দেওয়ার জন্য না, করতে পারবে না। এইটার কতগুলি কারণ আছে। বাংলাদেশে বর্তমান 5ই আগস্টে একটি সরকার ছিল, সেই সরকার সে ক্ষমতা থেকে চলে গিয়েছে। এটি বাস্তব সত্য কথা, কিন্তু কথা রয়ে গেছে। কিন্তু তা সরকার প্রধান কিন্তু পদত্যাগ করেন নাই। কথাটা কিন্তু মাথায় রাখেন। একটা পরিস্থিতির হোক, যেই ঘটনাই হোক না কেন, এটার জন্য আমার আওয়ামী লীগ হয়ে বলতে হবে, এটা বিএনপি বলতে পারবে না, অন্য দল বলতে পারবে না, অন্য দলের কর্মী বলতে পারবে না, সাধারণ জনগণ বলতে পারবে না, তা না। এটাই সবাই একই সত্য, যেটা সত্যকে সত্য হিসেবে ধরতে হবে। চলে গিয়েছে, তাহলে সেখানে 106 রেফারেন্স দিয়ে মহামান্য রাষ্ট্রপতি যে জিনিসটা তৈরি করেছেন, শপথ পড়েছেন, সেখানে কি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সরকারের উপদেষ্টা হিসেবে শপথ পড়েছেন? মোটেও না। সে শপথ অনুষ্ঠান তো আমিও শুনেছি। এবং এই যে এখন যে ডকুমেন্টসগুলি আমরা যদি দেখি, আমরা যদি আমাদের সংবিধানের বিভিন্ন জায়গায় এবং সংসদের ওয়েবসাইটে কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে সেখানে তো স্পষ্ট, সেখানে তো লেখা আছে যে 5ই আগস্ট তৎকালীন সরকার প্রধান পদত্যাগ করেছেন। তাতে মিথ্যা কথা, উনি তো পদত্যাগ এখনো করেন নাই। তাহলে প্যাচ অনেক জায়গায় রয়ে গেছে। এবং রাষ্ট্রপ্রধান তৎকালীন সময় দরকার ছিল যে রাষ্ট্র পরিচালনার জন্য, সেজন্য উনি তখন শপথ পড়িয়েছেন। সাংবিধানিকভাবে উনি একটা রেফারেন্স চেয়েছেন 106, অনেক কথা 106 নিয়ে আছে, ওদিকে আমি যাব না। উনি করেছেন এবং সেখানে সংবিধানের দ্বারক বাহক লালন পালন সংরক্ষণ করবেন, সেই ভিত্তিতে শপথ নিয়েছেন সাংবিধানিকভাবে। কিন্তু সেটি ছিল কি? সেটি ছিল ব্যবস্থাপনা যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ।
কিন্তু বলা হয় নাই যে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এটা হলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ। এরা উপদেষ্টা পরিষদ, এরা ওই সময়ে উপদেশগুলি দিবেন। কিন্তু এরা কোনোভাবে এদের জনগণ রাষ্ট্রের মালিক, এরা জনগণ এদেরকে কোনোভাবে ক্ষমতা দেয় নাই, সাংবিধানিকভাবেও কোনো ক্ষমতা নেই। কোনো চুক্তি তো দূরের কথা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলতে পারে না, কোনো স্বাক্ষর করতে পারে না, এমইও সিগনেচার করতে পারেন না, এবং রাষ্ট্রের সামগ্রিক আদালত, শিক্ষা ব্যবস্থা এবং বরখাস্ত থেকে শুরু করে যা খুশি তাই করতে পারে না। অমুক সৈন্যকে ডাকায় না, এবার বাংলাদেশটাকে সাদা চামড়া দিয়ে বইরা দিবেন, আর সাদা চামড়ারা হাসবে। আর সাদা চামড়ার প্রেতাত্মা কিন্তু বাংলাদেশে আছে। এরা কথাও বলে না, এরা হাসেও না, এরা কথাও বলে না, আর একটু মুস্কি মুস্কি একটু হাসে। এই হাসি দেখলে ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে যায়। এই হাসি সাদা চামড়ারা বেশি হাসেন। তারা কখনো মলিন্য দেখে না, গালি দিলেও তারা হাসে, কিন্তু তারা হলো ইবলিশ শয়তান। আমার বাংলাদেশে সে ইবলিশ শয়তানের বসবাস। এখন কথা হলো যে রাষ্ট্রের সাংবিধানিকভাবে বৈধ এবং আছেন আমার মহামান্য রাষ্ট্রপতি এবং আমার সশস্ত্র বাহিনীর 3 প্রধান, তার ভিতরে সেনা প্রধান। এই 2 জন ব্যক্তি এই আপৎকালীন সময়ে, এবং দেখা যাচ্ছে যে, এবং আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হচ্ছে যা জনগণের অনুকূলে তো নয়, প্রতিকূলে। ব্যবসা বাণিজ্য সব শেষ, সব শেষ। আয় রোজগার বলতে কোনো কিছু নেই, ওইদিকে নেই। কি কমিশন নামিয়ে শীততাপ নিয়ন্ত্রিত বসে রাষ্ট্রের প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করছে, আর বহর নিয়ে 5 স্টার হোটেলে এক সপ্তাহ 2 সপ্তাহ থাকতেছে, শত কোটি টাকা খরচ করতেছে। এই হলো এদের ভোগ বিলাসের জন্য। এটা হলো আপৎকালীন উপদেষ্টা পরিষদ। এদের একমাত্র হলো যে রাষ্ট্রটিকে কিভাবে রাষ্ট্রের ফাইল ওয়ার্ক, যেটা ফাইল ওয়ার্কটি করবে, আর নির্বাচনের ব্যবস্থা করবে, এবং জনগণ দ্বারা নির্বাচনের প্রতিনিধি আইসা তারপরে তার যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। যেহেতু তারা আপৎকালীন এবং অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, ব্যবস্থাপনা উপদেষ্টা, এরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলে এইরকম কোনো শপথ বাক্য নেই, এইরকম কোনো সাংবিধানিক কোনো ধরনের কাঠামোও নেই। এখন একমাত্র মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধানই একমাত্র সাংবিধানিকভাবে বৈধ এবং সাংবিধানিক ক্ষমতা ওনারা অধিষ্ঠিত। বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত আমরা দেখছি সার্বক্ষণিক। আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সেনা প্রধানকে অবগত না করে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টারা তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু বেলা শেষে কিন্তু সব কিন্তু অবৈধ, কারণ এটা পুরোপুরি অবৈধ। এদের কাছে এই ক্ষমতা নেই, এদের কাছে এই ক্ষমতা। এমনকি তাদের কাছে যদি 106-এর রেফারেন্স যদি টাইনা, যদি 6-এর রেফারেন্স যদি এটি যদি কোনো ভুয়া হয়, সত্যিকার আমরা শুনতে পাচ্ছি মহসিন রশিদের কথা অনুযায়ী একেবারে খোলস, এটি একটি ভুয়া এবং জাল সিগনেচার। যদি তাই হয়ে থাকে, পুরো কাঠামোটাই হলো একেবারে ভুয়া। এই ভুয়া দিয়া কোনো কাজ হবে না, কাজ হবে 2 জন ব্যক্তি দিয়ে, মহামান্য রাষ্ট্রপতি আর হলো সেনাপ্রধান। তাহলে বাংলাদেশে নগদী সাম্রাজ্যবাদের দালাল, ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, পাকিস্তানি ঘৃত নিন্দিত ওদের প্রেতাত্মা, এবং তাদের সাথে জড়িত আছে ওরা। এই রাষ্ট্রের সর্বক্ষেত্রে বিচরণ, বিভিন্ন জাহাজ আসছে কন্টেনারে, কি আসছে জাতি জানতে পারবে না। বাংলাদেশে আমেরিকান সৈন্য, তাদের সৈন্যবাহী অস্ত্রবাহী জাহাজ চলে আসছে, উড়োজাহাজ চলে আসছে।
পুরো চট্টগ্রাম সহ বাংলাদেশটাকে কে অনুমতি দিয়েছে? কেন এসেছে? রাষ্ট্র বিক্রি মুখে মুখে হয়? হয় না। একটা সাংবিধানিক সরকার, নির্বাচিত সরকার থাকতে হবে, সংসদ থাকতে হবে। সাংবিধানিক সরকারই পারে এই ধরনের কাজগুলি করতে, সেই সরকার নেই। সুতরাং অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ কখনোই করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে আমরা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে অবহিত করা হচ্ছে না। এই যে অর্থ, অস্ত্র, ভয় ভীতি, সন্ত্রাসীদের ভয় ভীতি দেখিয়ে পুরো প্রশাসনিক যন্ত্রটাকে অচল করে রেখেছে। প্রিয় শ্রোতাবিন্দু, এমনকি জাতীয় যে বিশ্ব মঞ্চ, না আমি বলবো নাট্য মঞ্চ, জাতিসংঘের সাধারণ অধিবেশন, ঠিক আছে, সেখানে আপৎকালীন অন্তর্বর্তী ব্যবস্থাপনা উপদেষ্টা উনি না গেলেও কিচ্ছু আসে যায় না। একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন সচিবও যেতে পারেন, একটা বহর নিয়ে উনি যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাস একের পর এক নতুন নোংরা ইতিহাস সৃষ্টি হচ্ছে। সেখানে 22 তারিখে নাকি যাবেন, সাথে নিয়ে যাচ্ছেন তাকে এই দেশের দুইটি বৃহৎ দলের, একটি বৃহৎ দলের দ্বিতীয় ব্যক্তি, আর একটি বৃহৎ দলের তৃতীয় ব্যক্তি, আর একটি যে দল, ওই দলের নাম আনতে গেলে 3 বার গুলি করতে হয়। যা যে অন্তর্বর্তী ব্যবস্থাপনা উপদেষ্টা যিনি, ওনারই তৈরি, ওটার কোনো ভিত্তি নেই। এখন এই যে বহরগুলি নিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খারাপ, জাতিসংঘে যাচ্ছে কেন? তার ভিতরে রাষ্ট্রের এই দুঃসময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাচ্ছেন। উদ্দেশ্যটা কি? আপনাদের ভাবতে হবে, যদি এগুলো নিয়ে যদি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ক্ষমতা বৃদ্ধি হবে, ইজ্জত বৃদ্ধি হবে, আসলে ব্যাপারটা তা না, কিছুই হবে না। কারণ যেখানে যাচ্ছে বাংলাদেশিদের দ্বারা প্রতিরোধে, প্রতিবাদে এরা অপদস্থ হচ্ছে। এই দুইটি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে তাদের সমর্থন দিয়ে বেইজ্জতি যেন হতে না হয়, সেটারই একটা ব্যবস্থা। এটি আমার কথা নয়, এটি আজকে সোশ্যাল মাধ্যমে আজকে গত কয়েকদিন এগুলো বেড়াচ্ছে। যখনই ডিক্লেয়ার দেওয়া হলো 22 তারিখে ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা উনি জাতিসংঘে যাবেন ভাষণ দিতে। জাতিসংঘ একটা নাট্যমঞ্চ, যার সাংবিধানিক কোনো বৈধতা নেই, জনগণের বৈধতা নেই। 3402 জন পুলিশ হত্যা করা হয়েছে জুলাই আগস্টে, 5 আগস্টে বা পরবর্তী থেকে চলমান। শত শত ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে। 3402 জন পুলিশকে হত্যা করা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, কারাগার থেকে উগ্রবাদী জঙ্গিরা বের হয়ে গেছে। এদের অস্ত্রগুলি কোথায়, কারা করেছে কেউ জানে না, জনগণ জানে না। এবং তার উপরে বলা হয়েছে এদের কোনো বিচারও কেউ করতে পারবে না। পুলিশ মেরে ফেলল নির্মমভাবে। আর সারা বাংলাদেশে নির্মমতা, একদিকে খাবার নেই, একদিকে
আহার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, অর্থ নেই, সব দিকে হাহাকার। আর এরা শীততাপ নিয়ন্ত্রিত বসে বিদেশ থেকে ভাড়া করে এনে বিদেশি নাগরিক নিয়ে বিভিন্ন কমিশন নামক শীততাপ নিয়ন্ত্রিত কোটি কোটি টাকা খরচ করে এখানে এবং কোটি কোটি টাকা বেতন দিয়ে নিয়ে আসছে। বাংলাদেশে আর কেউ নেই। বিশাল এক নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চ কাদের? যারা দালাল, তারা সাম্রাজ্যবাদের দালাল, কারখানাদারদের দালাল, তাদের দোষর। এই কারণে তাদের দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তাই তো আমেরিকার সৈন্য আমার দেশে নাকি ঘাঁটি কাটবে, আমার সেন্ট মার্টিন দিয়ে দেবে, আমার মহেশখালী দিয়ে দেবে, রাজ্য বানাবে। এদের তো কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা নেই, জনগণ তো এদেরকে ম্যান্ডেট দেয় নাই। এরা তো হলো যে আপৎকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ। এদের এদের কিছু সময়ের জন্য কিছু ফাইল ওয়ার্ক ছাড়া এদের আর কোনো কাজ নেই। এই দায়িত্ব তাদের দেওয়া হয় নাই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একমাত্র মহামান্য রাষ্ট্রপতি, তারপরে আছেন মাননীয় সেনাপ্রধান। অথচ আমরা যা শুনতে পাচ্ছি, আমার কথা নয়, যা দেখতে পাচ্ছি, আমেরিকান সৈন্য আসা এবং তারা যে ইমিগ্রেশন ক্রস করে, তাদের পাসপোর্টও নাকি, তাদের আইডেন্টিটি ওখানে চেক করা হচ্ছে না, তাদের বডি চেক হচ্ছে না, ইমিগ্রেশন করানো হচ্ছে না, ইচ্ছে মতো আসছে, ইচ্ছে মতো যাচ্ছে। যদি আমার সশস্ত্র বাহিনী যদি জেনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি জেনে না থাকে, যে ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ যদি এগুলো করে থাকে, মহামান্য রাষ্ট্রপতি যদি অবগত না হন, তাহলে এটি তো সম্পূর্ণরূপে জাতির সাথে বেঈমানি, জাতির রক্তের সাথে বেঈমানি। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, আমার দেশে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে যার যেমনি খুশি চলে আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে করিডোরে চাবে, থাকার জায়গা চাবে, ঘাঁটি চাবে, এটি সেই বাংলাদেশ নয়। এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হাজার হাজার বৎসর ইতিহাস, কৃষ্টি, কালচার, সংস্কৃতি। আমরা 90% উপর আমরা মুসলমান, কিন্তু আমরা আরাবিয়ার মুসলমান নই। আমাদের কৃষ্টি কালচার সমগ্র ভিন্ন। আমরা মুসলমান, আমাদেরকে মুসলমানের শিক্ষা দেওয়ার জন্য, মুসলমানের দিয়ে এখানে প্রচার করার জন্য না, বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখতে পাচ্ছি যতটুক না ইসলামের সঠিক পরিভাষাগুলি জনগণের কিছু, আমরা অনেকে অনেক কিছু জানি না। আলেম ওলামারা যা জানেন বলবেন, শুনবো, তাদের কাজ হলো এইটা। সেখানে চলতেছে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে রাজনৈতিক কথা। আলেম ওলামাদের কাজ হলো ধর্ম নিয়ে কাজ করা, সহি কাজগুলো করা, যেখানে হিংসা, বিদ্বেষ এবং সামাজিক অবক্ষয় এবং একটা শিক্ষিত জাতি কিভাবে করা যায়, যার যার ধর্ম অনুযায়ী। আমরা গ্রন্থা করছে মুসলমান, আমাদের আলেম আলেমারা ওয়াজ করবেন, চমৎকার, আমরা যাব, শুনবো, যেটা জানি না সেটা শিখবো। কিন্তু সেখানে হুঙ্কার। এটি বাংলাদেশ, নট ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। আমি কি, আমার কপালে কি দাগ নেই? আমি কি নামাজ পড়ি না, রোজা রাখি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আমার হৃদয়ের ভিতরে নাই? যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছেন তাদেরকে কি টেন্ডার দেওয়া হয়েছে ইসলামের? তাই প্রিয় শ্রোতাগণ, তাদেরকে টেন্ডার দেওয়া হয়নি। তাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই দেশের জনগণ নমিনেশন দেয় নাই। আসুন, একটু সুষ্ঠু
গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করুন, আপনারা রাজনীতি করুন ধর্ম নিয়ে, নির্বাচনে যান, আপনাদেরকে ম্যান্ডেট দিলে আপনারা ক্ষমতা যাবেন। সংসদীয় আমাদের পদ্ধতি, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধান সংশোধন হবে, কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা কারো নেই, কারো বাপের নেই। প্রিয় শ্রোতাবৃন্দ, অত্যন্ত দুঃখজনক যে আমরা একটা অসভ্য জাতি হয়ে গেলাম, আর হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমরা এখনো শিক্ষিত হতে পারলাম না। আর যারা শিক্ষিত তারা হলো ভণ্ড, তারাই হলো এনজিও ব্যবসায়ী, তারা হলো বিদেশির দালাল। শিক্ষিত ধর্ম ব্যবসায়ী ধর্মর নামে অধর্ম কর্ম করে, তারাই বাংলাদেশকে নৈরাজ্যে ঠেলে দিচ্ছে। তাই বলছি, মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তাদের অগোচরে উপদেষ্টা পরিষদ যদি কোন দেশকে দাওয়াত দিয়ে এদেশে আনতে পারেন না, আনার ক্ষমতা নেই, সাংবিধানিক ক্ষমতা নেই, তাই বলবো মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সেনাপ্রধান, এদেশের জনগণ চায় শকুনের হাত থেকে এই রাষ্ট্রটিকে বাঁচানোর জন্য। আর সেটি একমাত্র সম্ভব সেনাপ্রধান, মহামান্য রাষ্ট্রপতি। দেশের মানুষ কথা চিন্তা করুন, রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমতা চিন্তা করুন। মুক্তিযুদ্ধ এবং আমার স্বাধীনতাকে, আমার রাষ্ট্রীয় পতাকায় যারা পায়ের তলা পিষান, যারা আমার স্বাধীনতার বিরোধী, রাজাকার, আলবদর, আলসাম, শান্তি কমিটি যারা ছিলেন, তাদের অধ্যত্বপূর্ণ আচরণ রাষ্ট্রের মঙ্গল বয়ে আনবে না। তাই আমি বলবো, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে, এই দেশের অত্যন্ত ক্ষুদ্র একজন নাগরিক হিসেবে, মাননীয় সেনাপ্রধান, মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশের বলে সামরিক শাসন জারি করুন। তারপরে সকল নিবন্ধিত দলের সাথে 2-4টা দল নিয়ে কিছুই ঘটবে না। 54-56টি রাজনৈতিক দল আছে নিবন্ধিত, প্রত্যেকটা দলকে ডাকতে হবে। যেই দলের অন্যায়কারী আছে, রাষ্ট্রদ্রোহী আছে, চোর ডাকাত বদমাশ আছে, আইন আছে, বিচার আছে, প্রশাসন আছে, বিচার হবে, বিচার চলতে থাকবে। কিন্তু সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে 2-4টা রাজনৈতিক দল নিয়ে। আর বাকি যেসব দলের সাথে কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশ কংগ্রেস, আমাদের মতো এরকম 30-40টা রাজনৈতিক দল আছে, তাদের সাথে কোনো কথা নেই। তার মানে এই যে সংস্কার ঐক্য কমিশন, এই দেশের জনগণ এবং আমরা জনগণরা মনে করি ফলাফল জিরো। আর জিরো হওয়াটাই স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন উপদেষ্টার প্রধান সূত্র হলো 000। তাহলে জিরো অর্থনৈতিক উন্নয়ন, জিরো জনগণের নিরাপত্তা, জিরো অর্থনৈতিক অবস্থা, জিরো শিক্ষা ব্যবস্থা, জিরো স্বাস্থ্য ব্যবস্থা। তো 000 না দিয়ে যদি তাই হয়, সেখানে আরো জিরো বসাতে হবে এখন, কারণ রাষ্ট্র অকার্যকর, নৈরাজ্য ছাড়া কিছু নেই। আমরা চাই শান্তি, আমাদেরকে দিন শান্তি, আমাদেরকে যে কর্ম করার জন্য কর্মের ব্যবস্থা করে দিন। অনেক ব্যবসায়ীরা দেউলিয়া, জ্বালা পোড়ার সংস্কৃতি, হত্যার সংস্কৃতি, দর্শনের সংস্কৃতি,
মাজার ধ্বংস করার সংস্কৃতি, সনাতন ধর্মীদের উপর আক্রমণ, এমনকি লাশ পর্যন্ত মৃতর উপর শান্তি নাই, লাশ তুলিকে পোড়ানোর সংস্কৃতি, বুলডোজার দিয়ে বাড়ি যারা সংস্কৃতি, আর কিছু দিতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ। তাই মহামান্য প্রেসিডেন্ট মাননীয় সেনাপ্রধান অনতিবিলম্বে সামরিক শাসন জারি করুন, রাষ্ট্রকে বাঁচান। দালালদেরকে ব্যবস্থা কি করবেন আইনানুগভাবে আপনারা চিন্তা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।